হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে পর্ষদ টেস্ট পেপার 2024-25 এর অঙ্কের যে 3 নম্বর সেট আছে, এটা শ্রীচন্দ্র MNM ইনস্টিটিউশন এইচএস এর 4 দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করবো। তো এর আগের ভিডিওতে 1 দাগের এবং 2 এবং 3 এই দাগ নাম্বারগুলো সব করেছি, তোমরা অবশ্যই দেখো। তাছাড়া এর আগের যে সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারো। শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে লাইক করবে ও ফলো করবে। তো এখানে 4-এর 1 দাগে আছে 3 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 9 মাসের সমন চক্রবৃদ্ধি কত? তো 4-এর 1 এখানে 3 মাস অন্তর দেয়, তাহলে 9 মাস, অর্থাৎ 9 মাসে কি হবে? 9 মাসে 3খানা পর্ব পড়ছে। তো এখানে লিখতে হবে যে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। আর এখানে সুদের হার আছে 8%। তো যেহেতু 3 মাস অন্তর অন্তর পাল্টাবে, তাহলে এই 8% সুদটা ওঠা তখন 3 মাসের মধ্যে কিন্তু আর 8% হবে না, তো সেটা আগে চেঞ্জ করে নিতে হবে। তাহলে 100 টাকায় 1 বছরের সুদ 8 টাকা, তাহলে 1 বছর না লিখে 12 মাস লিখব। 12 মাসের সুদ সমান 8 টাকা। 100 টাকায় 1 মাসের সুদ সমান 8/12 টাকা। আর 100 টাকায় 3 মাসের সুদ সমান 8 × 3, নিচে হবে 12। 3 4 12, এটা 4, 4 2 8, 2 সমান 2 টাকা। তাহলে আমরা যখন সুদের হিসাব করব তখন প্রত্যেক পর্বে সুদটা 3% করে। প্রথম পর্বের আসল সমান এখানে আছে 10,000 টাকা। প্রথম পর্বের 2% সুদ সমান 10,000 × 2/100 টাকা সমান 200 টাকা। দ্বিতীয় পর্বের আসল সমান 10,000 আর এদিককার 200 টাকা যুক্ত হবে, সমান 10,000,200 টাকা। দ্বিতীয় পর্বের 2% সুদ সমান 1,0,200 × 2/100 টাকা। তাহলে 102 তার ডবল, তাহলে এটা হবে 204 টাকা। তৃতীয় পর্বের আসল সমান 1,0,200 প্লাস 204 টাকা। এখন এটা হবে 1,0,200 এর সাথে 204 যোগ করতে হবে। এখানে হলো 4 0 4 1 0, তাহলে 1,0,404 টাকা। এবার তৃতীয় পর্বের 2% সুদ সমান 1,0,404 × 2/100 সমান, এর ডবল করলে 2,0,808/100 টাকা। আর যেহেতু একের ভিতরে দুটো শূন্য আছে, তাহলে দুটো সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলে চলবে। 208 টাকা 8 পয়সা।
তো প্রশ্ন ছিল কি যে 9 মাসের সমূল চক্রবৃদ্ধি কত, এটা হলো। তাহলে 9 মাস পর বা 9 মাসের সমূল চক্রবৃদ্ধি সমান এখানে 10404 প্লাস 208 টাকা 8 পয়সা, তাহলে হলো 10404 208 টাকা, তাহলে 8 শূন্য 12 2 হাতে 1 1 6, তাহলে এটা হলো 10612.08 টাকা। আচ্ছা, 4-এর 2-তে আছে কি যে একটি ব্যবসায়ী প্রীতম ও প্রতিমের মূলধনের অনুপাত 5:4 এবং প্রীতম ও প্রতিম ও পুষ্করের মূলধন 6:7। ব্যবসায় মোট লাভ 8,200 টাকা হলে পুষ্করের লভ্যাংশ কত? তাহলে তিনজনের লভ্যাংশের অনুপাত বের করতে হবে। তো এখানে প্রীতম ও প্রতিম প্রীতমের মূলধন বাই প্রতিমের মূলধন, এটা আছে 5/4। আর তারপরে আছে কি, তারপরে আছে প্রতিম ও পুষ্কর, প্রতিমের মূলধন বাই পুষ্করের মূলধন, এটা হচ্ছে 6/7। তো প্রীতম এখানে 4 এখানে 6, এই 4 আর 6কে সমান করতে হবে, তাহলে 4 আর 6 লসাগু 12 হয়। তো একে 12 করার জন্য উপর নিচে 3 দিয়ে গুণ করলাম, একে 12 করার জন্য উপর নিচে 2 দিয়ে গুণ করলাম। 3 5 15, 3 4 12, 6 2 12 আর 7 2 14। তাহলে তিনজনের মূলধন অনুপাত হবে 15:12:14। অতএব তিনজনের মূলধনের অনুপাত সমান 15:12:14। তো এখন লাভ হয়েছে 8,200 টাকা, মোট লাভ সমান 8,200 টাকা। অতএব পুষ্করের লভ্যাংশ সমান 8,200 ইন্টু পুষ্করের 14 ছিল, তাহলে 14 বাই এই তিনটি সংখ্যা যোগ করে লিখতে হবে। তাহলে তিনটি সংখ্যা যোগ করলে এখানে 4 5 6 11 1 হাতে 1 2 3 4, তাহলে 41 এবং 82, 2 41 দুগুণ 82, দুটো শূন্য বসালাম, 14 দুগুণ 28, দুটো শূন্য অর্থাৎ 2,800 টাকা। x স্কয়ার প্লাস bx প্লাস 12 সমান 0, x স্কয়ার প্লাস bx প্লাস q সমান 0। সমীকরণের একটি সাধারণ বীজ 2 হলে q এর মান নির্ণয় করো। তাহলে এই সমীকরণ থেকে b এর মান বের করব, আর এখান থেকে b এর মান বসিয়ে q এর মান বের করব। তাহলে সমীকরণ দুটোকে আগে লিখে নিতে হবে। তো x² + bx + 12
এটা সমান 0, এটা 1 নম্বর সমীকরণ। আর আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ সমান 0, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে সমীকরণ দুটিতে একটি সাধারণ বীজ 12 আছে। তাহলে 1 নম্বর সমীকরণের, না সাধারণ বীজ 12 নয়, সাধারণ বীজ 2 আছে। তাহলে 1 নম্বর সমীকরণের একটি বীজ 2, তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 12 সমান 0। তো এখানে এক্স এর জায়গাতে 2 বসাবো, তাহলে 2 দুগুণে 4 প্লাস 2b প্লাস 12 সমান 0, বা 2b প্লাস 4 এবং 12 মিলে হয়ে গেল 16, এটা সমান 0, বা 2b সমান 16 ডান দিকে গেলে -16, বা b সমান -16/2 কাটাকুটি করলে 8, তাহলে হয়ে গেল -8। 2 নম্বর সমীকরণে একটি বীজ 2, তাহলে অতএব 2 নম্বর সমীকরণে x এর জায়গাতে 2 বসাতে হবে। 2 বসালে পাবো এক্স স্কোয়ার প্লাস বিএক্স, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ সমান 0। তো এক্স এর মান 2 বসাবো, আর বি এর মান -8 ছিল, তাহলে বি এর মান বসাবো -8। তাহলে পেলাম, বা 2 দুগুণে 4 প্লাসে মাইনাসে মাইনাস 8 দুগুণে 16 প্লাস কিউ, এটা সমান 0, বা বিয়োগ করলে পাবো -12 প্লাস কিউ সমান 0, বা কিউ সমান 12। এরপরে 4 এর দাগ। দুটি ধনাত্মক সংখ্যা এক্স ওয়াই স্কোয়ার ও এক্স জেড স্কোয়ার এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। তাহলে মধ্য সমানুপাতি এখানে এ ধরে নেব, মনে করি মধ্য সমানুপাতি সমান এ। তাহলে অতএব প্রথম সমানুপাতি আছে এক্স ওয়াই স্কোয়ার বাই দ্বিতীয় সমানুপাতি সমান দ্বিতীয় সমানুপাতি বাই তৃতীয় আছে এক্স জেড স্কোয়ার। তাহলে যদি বজ্রগুণ করা হয় এ আর এ স্কোয়ার সমান এক্স আর এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, বা এ সমান রুট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান এক্স ওয়াই জেড। এরপরে 5, এওবি বৃত্তের একটি ব্যাস ও সি বৃত্তের পরিস্থিত যে কোনো একটি বিন্দু ওবিসি 60 ডিগ্রি হলে ওসিএ এর মান কত? তো প্রথমে একটা বৃত্ত আঁকতে হবে, এটা হলো এওবি বৃত্তের একটা ব্যাস এওবি, সি বৃত্তের উপরে যে কোনো একটি বিন্দু, এটা সি। এরপরে বলা আছে ওবিসি অর্থাৎ এই কোণটা, কোণ ওবিসি এর মান দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে ও সিএ এই কোণটার মান বের করতে হবে। তাহলে এই কোণটার মান যখন জানা আছে, আমরা জানি দুটো মিলে 90 ডিগ্রি, তাহলে এই কোণটার মান পেয়ে যাব এ সিবি এটা অর্ধবৃত্তস্থ কোণ সমান 90 ডিগ্রি। তাহলে এ বি সি ত্রিভুজের এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি, তাহলে এই কোণটা জানতে পারবো। ত্রিভুজ এবিসি এর কোণ ওএসি
সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান বিয়োগ করলে 90 ডিগ্রি হলো মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। তাহলে এই কোণটা পেলাম 30 ডিগ্রি। আর ও এসি ত্রিভুজের বা এওসি ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান, কারণ এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। ত্রিভুজ এওসি এর ওএ সমান ওসি, ওএ আর ওসি বাহু পরপর সমান, এই কোণ দুটো পরপর সমান। এই কোণের নাম ওসিএ, অতএব কোণ ওসিএ সমান কোণ ওএসি সমান ওএসির মান আমরা একটু আগে পেয়েছি 30 ডিগ্রি, তাহলে সমান 30 ডিগ্রি। এরপরে 6 দাগ। 6 দাগে আছে অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরত্বে পি একটি বিন্দু। পি বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শকের দৈর্ঘ্য পিকিউ এবং পিআর। পিকিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত? তাহলে প্রথমে বৃত্ত এঁকে নিতে হবে, তারপরে কিছু দূরে একটা বিন্দু, এটা পি, এটা ও। পি বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক আঁকতে হবে। দুটো স্পর্শক অঙ্কন করলাম। তাহলে স্পর্শকের নাম পিকিউ এবং পিআর। এটা পিকিউ, এটা পিআর। তাহলে এই যে চতুর্ভুজটা আছে পিকিউ ও আর, এর ক্ষেত্রফল বের করতে হবে। তো এখানে বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার বলা আছে, এটা 5 সেন্টিমিটার। এই দূরত্বটা 13 সেন্টিমিটার বলা আছে, 13 সেন্টিমিটার। তো এখন যদি যে কোনো একটা পার্ট, উপর পার্ট বা নিচের পার্ট, আমি উপর পার্টটাই ধরবো। উপর পার্টটা ধরলে এর ও পিকিউ ও একটা সমকোণী ত্রিভুজ, যার এটা 5 সেন্টিমিটার আছে, এটা অতিভুজ 13 সেন্টিমিটার আছে। এখান থেকে পিকিউ বাহু পেয়ে যাব। পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে ত্রিভুজ পিকিউও এর ওপি স্কয়ার সমান ওকিউ স্কয়ার প্লাস পিকিউ স্কয়ার, বা ওপি সমান এখানে 13 সেন্টিমিটার দেওয়া আছে, 13 স্কয়ার লিখলাম, সমান ওকিউ এর মান 5 দেওয়া আছে, পিকিউ এর মান জানা নেই, বের করতে হবে। তাহলে 1 6 9 সমান 5 5 25 প্লাস পিকিউ স্কয়ার। এখান থেকে পাই পিকিউ স্কয়ার সমান 1 6 9 মাইনাস 25, তাহলে এটা হলো 144, আর 144 সমান 12 স্কয়ার। পিকিউ স্কয়ার সমান যেহেতু 12 স্কয়ার, অতএব পিকিউ সমান 12। তাহলে এই যে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করার সময় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটাকে ভূমি ধরলে এটা উচ্চতা, কারণ এই কোণটা 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ পিকিউও এর ক্ষেত্রফল পেয়ে গেলে সেটাকে ডবল করলে আমরা টোটাল ক্ষেত্রফলটা পাবো। তাহলে পিকিউও এর ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান 1/2 ইন্টু পিকিউ এর মান 12 পেয়েছি ইন্টু উচ্চতা 5 বর্গ সেমি। সমান 2 কাটা 2 আর 12 কেটে 6, 5 6 30 সমান 30 বর্গ সেমি। অতএব পি কিউ ও আর, অর্থাৎ এই পুরোটার ক্ষেত্রফল, এদিকে একটা ত্রিভুজ এদিকে একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ সমান সমান, ওপরটা 30 পেয়েছি, তাহলে নিচেরটাও 30 হবে, তাহলে 30 30 60, এর ক্ষেত্রফল সমান 30 ইন্টু 2 বর্গ সেমি সমান 60 বর্গ সেমি।
7 দাগে আছে ত্রিভুজ এবিসি এর বিসি এর সমান্তরাল সরলরেখায় বিওএসি কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো এডি ইজ টু এবি সমান এই ইজ টু এসি। এটা থ্যালাসের উপপাদ্যটি ব্যবহার করে প্রমাণ করতে হবে। তাহলে এখানে ত্রিভুজের কোনো ধরন বলা নেই, সুতরাং যে কোনো ধরনের ত্রিভুজ আমরা আঁকতে পারি। এখানে একটা বিষমবাহু ত্রিভুজ এঁকে নিলাম, এর নাম এবিসি। তাহলে এখানে একটা বিসি বাহু সমান্তরাল সরলরেখা ডি এবং ই বিন্দুতে ছেদ করেছে। এখন প্রমাণ করতে হবে যে এডি ইজ টু এবি, এডি ইজ টু এবি সমান এই ইজ টু এসি। তাহলে এটা এবি, এটা এডি আর এটা এবি, এটা এই আর এটা পুরোটা এসি। তো আমরা জানি যে কোনো ত্রিভুজের একটা বাহু সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে। তাহলে যেহেতু ডি সমান্তরাল বিসি, অতএব এডি বাই বিডি, এডি বাই বিডি সমান এই বাই ইসি। তো এখানে আছে, আচ্ছা এবার যদি উল্টে লিখি বিডি বাই এডি, এদিকটাকেও উল্টো লিখতে হবে, অর্থাৎ ব্যস্ত অনুপাত নিচ্ছি। এবার উভয় পক্ষকে এক যোগ করব, তাহলে এবি চলে আসবে উভয় পক্ষের সাথে এক যোগ করলে। তাহলে পাচ্ছি এডি লসাগু, উপরে হবে বিডি প্লাস এডির সাথে এক গুণ বিডি প্লাস এডি, আর এখানে এই লসাগু, উপরে পাবো ইসি প্লাস এই, ইসি প্লাস এই। এখন বিডি আর এডি যোগ করলে আমরা এবি কে পাই। তাহলে এখান থেকে বলা যায় এবি বাই এডি সমান ইসি আর এই, এসি এবং এই কে যোগ করলে এসি পাই। তাহলে এসি বাই এই, তাহলে এডি বাই এডি, এডি বাই এবি, এটা এডি বাই, জাস্ট আবার উল্টা লিখতে হবে। তাহলে এডি বাই এবি সমান এই বাই এসি। তাহলে এবার অনুপাত আকারে লিখলে অতএব এডি ইজ টু এবি সমান এই ইজ টু এসি। প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে প্রুভড লিখতে হবে বা প্রমাণিত লিখতে হবে। এরপরে আছে 4-এর 8। sin টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 6 থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা এর মান নির্ণয় করতে হবে। sin টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 6 থিটা প্লাস 3 sin থিটা cos থিটা, তো এটা আছে ইনটু 1 দিয়ে নিলাম। তো সমান sin টু দি পাওয়ার, এটা sin টু দি পাওয়ার 6 থিটা, এটাকে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার, এখানে লিখতে পারি cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার, না হোল কিউব, cos স্কয়ার থিটা হোল কিউব প্লাস 3 sin থিটা ও এখানে স্কয়ার ছিল, 3 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, আর যে এক আছে এখানে দেবো একই জায়গাতে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, কারণ আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়। তাহলে এবার আমরা যে a কিউব প্লাস b কিউব সূত্র জানি, না এটা হলো a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউবের সূত্র আমরা জানি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a
প্লাস বি, ঠিক একই রকমের এটা। তাহলে যেখানে এ সমান সাইন স্কয়ার থিটা, বি সমান কস স্কয়ার থিটা, তো এখানে লেখা যায় সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা তার হোল কিউব। তো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এর মান 1 আমরা জানি, তাহলে 1 এর কিউব, আর এটা ইজ ইকুয়াল টু 1। তারপরে আছে 4 এর 8। তো এটা 8 হয়ে গেল। এবার 4 এর 9। নয়টা আছে 1 সেমি পুরু এবং 10 সেন্টিমিটার বহির ব্যাসার্ধ বিশিষ্ট 42 সেন্টিমিটার লম্বা একটা দুই মুখ খোলা লোহার পাইপে কত পরিমাণ লোহা আছে। তো এখানে যদি এই যে পাইপের লম্বচ্ছেদ আঁকি, অর্থাৎ পাইপকে যদি মাঝ বরাবর কেটে দিই আর এক সাইড থেকে দেখি, তাহলে দেখতে অনেকটা এরকম লাগবে। এটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ আর এটা হলো বহির্ব্যাসার্ধ। এখন এখানে বলা আছে 1 সেন্টিমিটার পুরু, অর্থাৎ এই যে পুরু এটা 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, আচ্ছা 10 সেন্টিমিটার বহির ব্যাসার্ধ বিশিষ্ট এই ব্যাসার্ধটা 10 সেন্টিমিটার বলা আছে, আর 42 সেন্টিমিটার লম্বা দুই মুখ খোলা লোহার পাইপ। তো এখানে এই যে আচ্ছা তাহলে এটা যদি 10 হয় আর এটা যদি 1 সেন্টিমিটার পুরু হয়, তাহলে এটা হবে 9 সেন্টিমিটার। তাহলে বহির্ব্যাসার্ধ পাবো, বহির্ব্যাসার্ধ 10 সেন্টিমিটার আছে আর অন্তর্ব্যাসার্ধ এখানে 9 সেন্টিমিটার আছে। তাহলে এখানে আছে পাইপ, লোহার পাইপের বহির্ব্যাসার্ধ ক্যাপিটাল আর দিলাম, এটা সমান 10 সেন্টিমিটার, ও অন্তর্ব্যাসার্ধ স্মল আর দিলাম, এটা সমান 10 মাইনাস 1 সেমি সমান 9 সেমি। অতএব লোহার যে লোহা আছে তার আয়তন, ও এখানে উচ্চতাটা আছে, দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য এখানে চোঙের উচ্চতার সাথে সমান ধরবো, তাহলে দৈর্ঘ্য বা এখানে এইচ এটা দেওয়া আছে 42 সেন্টিমিটার। তাহলে লোহার আয়তন হবে পাই আর স্কয়ার এইচ, প্রথম বহির্ব্যাসার্ধ ধরে আয়তন হিসাব করলাম, আর ভিতরে ফাঁকা জায়গার আয়তন হবে পাই আর স্কয়ার এইচ। তো এটা হলো টোটাল লোহা সমেত আয়তন, আর এটা হলো এই ফাঁকা জায়গার আয়তন। তো লোহা সমেত আয়তন থেকে ফাঁকা জায়গার আয়তন বাদ দিলে আমরা এই লোহার আয়তন পাবো। তো পাই এবং এইচ কমন নিলাম, কমন নিলে এখানে থাকছে আর স্কয়ার মাইনাস আর স্কয়ার সমান পায়ের মান 22/7 আর এইচ এর মান 42, ক্যাপিটাল আর এর মান 10 স্কয়ার, স্মল আর এর মান 9 স্কয়ার, এত ঘন সেমি সমান 22/7 ইন্টু 42, এখানে 10 10 কে 100, 9 9 81 ঘন সেমি সমান 22/7 ইন্টু 42 ইন্টু 100 থেকে এখানে 81 বিয়োগ করতে হবে, তাহলে এটা হলো 9। 7 এবং 42 কাটলে 6 পেলাম। তো এখানে প্রথমে 19কে 6 দিয়ে গুণ করলাম, 6 দিয়ে গুণ করলে 6 9 54 4, হাতে 5, 6 1 6 আর 5 11, তাহলে সমান 22 ইন্টু 1 1 4। এখন এই 1 1 4কে আবার 22 দিয়ে গুণ, 4 2 8 2 2, 4 2 8 2 2,
তাহলে সমান 2508 ঘন সেন্টিমিটার। এরপর 10 দাগে আছে, 10 দাগ হয়ে গেল। 11 দাগে আমি 9 দাগটা ভুলে 10 দাগ করেছি। 9 দাগে আছে sec 5a সমান cosec a প্লাস 36 ডিগ্রি, যেখানে 0 ডিগ্রি লেস দেন a ইজ লেস দেন 90 ডিগ্রি। তাহলে tan 5a এর মান কত হবে? তো এখানে sec 5a সমান cosec a প্লাস 36 ডিগ্রি। তাহলে এখান থেকে লেখা যায়, আমরা সেককে কোসেক লিখতে পারি যদি এই কোণটাকে পাল্টে 90 ডিগ্রি মাইনাস 5a করি, তাহলে সেকটাকে কোসেক লিখতে পারবো। আর ডান দিকে যে কোসেক আছে এটা এই অবস্থায় রাখবো। তাহলে এদিকেও কোসেক এদিকেও কোসেক, তাহলে দুই দিকে তুলনা করলে পাই এই 90 ডিগ্রি মাইনাস 5a সমান a প্লাস 36 ডিগ্রি, বা 90 ডিগ্রি মাইনাস 5a সমান a প্লাস 36 ডিগ্রি। তো এর মান বের করতে হবে যেহেতু, তাহলে এইগুলোকে বাদিকে নিয়ে আসবো। মাইনাস 5a এই একে বাদিকে আনলে মাইনাস a সমান 36, আর 90 ডিগ্রিকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে মাইনাস 90 ডিগ্রি। তাহলে মাইনাস 5 মাইনাস 1 হলো মাইনাস 6a সমান, এখানে 90 থেকে 36 বিয়োগ করতে হবে, তাহলে এটা হলো 4 হাতে 1 5, তাহলে মাইনাস 54 ডিগ্রি। মাইনাস মাইনাস কেটে দিলাম, বা a সমান 54 ডিগ্রি বাই 6, তাহলে এটা সমান 9 ডিগ্রি। এখন বের করতে হবে tan 5a। অতএব tan 5a is equal to tan 5 into 9 ডিগ্রি সমান tan 5 নং 45 ডিগ্রি। আর আমরা জানি tan 45 ডিগ্রিতে 1 হয়। তারপরে 11 দাগ আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h এবং r একক হলে 1/h² + 1/r² এর মান নির্ণয় করো। তাহলে এখানে আছে কি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফল এর সাংখ্যমান সমান। আয়তনের সূত্র 1/3 πr² h এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র πr/l। তাহলে এখানে l অর্থাৎ তির্যক উচ্চতা বলা নেই, তো তির্যক উচ্চতা আমি l ধরে অঙ্কটা শুরু করব। মনে করি শঙ্কুটির তির্যক উচ্চতা সমান l একক। তাহলে প্রশ্নানুসারে আয়তন হলো 1/3 πr² h সমান তির্যক উচ্চতা πr/l। তো পায়ার উভয় দিকে আছে, তাহলে 1/3 πr² h, এদিককে ভাগ করলাম পায়ার দিয়ে, এখানে πr/l, এখানে ভাগ করলাম পায়ার দিয়ে, উভয় পক্ষকে πr দিয়ে ভাগ করলাম, তাহলে পাই কেটে যাচ্ছে, আর এবং r² কাটলে একটা আর থাকবে, আর কাটছে, পাই কাটছে, তাহলে উপরে আছে RH/3 ইজ ইকুয়াল টু l। আর এটা যদি বজ্রগুণ করে দিই, তাহলে RH সমান 3l, আর যদি উভয় পক্ষকে বর্গ করে দিই, r² সমান 9, 3 3 9 l²। এখন আমরা জানি যে শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা মিলে একটা সমকোণী ত্রিভুজ গঠন করে, যার অতিভুজ l, উচ্চতা h এবং ব্যাসার্ধ r। তাহলে এক্ষেত্রে আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী l² সমান r² প্লাস h² প্লাস r² হয়। তাহলে এখানে যে l² আছে
এল স্কোয়ারকে আমরা লিখতে পারি 9 ইন্টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এটা পেলাম। এখন আমাকে বের করতে হবে 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার এর মান। তাহলে এই পার্টটা আমি আগে লিখব। এখানে আছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা সমান এর নিচে 9 আসবে, অর্থাৎ আর স্কোয়ার এইচ স্কোয়ার এই 9 এর নিচে লিখব। তাহলে উভয় পক্ষকে আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ করব। এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9। এখানেও আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ করলাম। এইচ স্কোয়ার এইচ স্কোয়ার উপর নিচে কাটছে, এখানে 1 থাকছে। আর স্কোয়ার উপর নিচে কাটছে, এখানে 1 থাকছে। আর স্কোয়ার কাটছে, এইচ স্কোয়ার কাটছে, এখানে 1 থাকছে। তাহলে পেলাম 1/r স্কোয়ার প্লাস এখানে 1/h স্কোয়ার সমান 1/9, বা একটু সাজিয়ে লিখলে পাই 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার, এটা সমান 1/9। তাহলে এর মান 1/9। এবার 4/12। 4/12 আছে 10 জন সদস্য বিশিষ্ট একটি রাশি তত্ত্বের যৌগিক গড় 30। পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেল যে দুটি সদস্যের ক্ষেত্রে ভুলবশত 15 এবং 17 ধরা হয়েছে, যাদের সঠিক মান যথাক্রমে 20 এবং 21। সঠিক যৌগিক গড় কত? তাহলে এখানে সংখ্যা 10টা আছে, 10টা সংখ্যায় থাকছে, শুধু যে সংখ্যাগুলো ভুল লেখা হয়েছে, 15 জায়গাতে 20 লেখা হয়েছে, 17 জায়গাতে 21 লেখা হয়েছে। তো আমরা যেটা করতে পারি, প্রথম যে ভুল করে আমরা গড় 30 পেয়েছিলাম, সেই ভুল, তাহলে যে গড় 30 পেয়েছি, এই 30 ধরে আমরা একটা ভুল যোগফল বের করব। যে 10টা সংখ্যার যোগফল ভুলভাবে কত হয়েছে সেটা বের করব। তাহলে প্রথম লিখতে হবে যে 10টি সংখ্যার ভুল যোগফল সমান 30 গড় হয়েছে, তাকে 10 দিয়ে গুণ, তাহলে এটা হলো 300। তাহলে সঠিক যোগফল কত হবে দেখে নিই। সঠিক যোগফল সমান, তাহলে মোট যোগফল 300। এখন ওখানে ভুল করে 15কে 20 লেখা হয়েছিল, তাহলে 20 আমরা লিখেছিলাম, তাহলে সেটা বাদ দিয়ে দিলাম। 21 লিখেছিলাম, সেটাকেও বাদ দিলাম। তাহলে 20 বাদ দিয়ে সেখানে কত বসবে? সেখানে বসবে 20 বাদ দিয়ে 15 বসবে, তাহলে এটা 21। তাহলে 20 যেহেতু ভুল করে লিখেছি, সুতরাং বিয়োগ বাদ দিয়ে আমি সেখানে 15 লিখছি। তাহলে কি হলো? 20 বাদ দিলাম মানে বিয়োগ, 15 লিখলাম তার মানে এটা যোগ। তারপরে যেটা 21 লিখেছি ভুল করে, ওটা 21 ছিল না, ওটা 17 ছিল। তাহলে 21 বিয়োগ করে 17 যোগ করে দিলাম, তাহলে এটা হলো সঠিক যোগফল। তাহলে সমান এখানে 300 থাকছে। এবার -20 -21 হয়ে গেল -41। এখানে 15 প্লাস 17, তাহলে 15 দুগুণ 30, আর এদিকে 2 32। এটা হচ্ছে সমান 300। আচ্ছা, তাহলে 41 থেকে 32 বিয়োগ করে দেখি কত আসছে। এটা 9 আসছে, তাহলে -9, তাহলে 291। তাহলে এটা হলো সঠিক যোগফল। তাহলে এটা যদি সঠিক যোগফল হয়, অতএব সঠিক গড় সঠিক যৌগিক গড় কত? সঠিক যৌগিক গড় তাহলে সংখ্যাগুলোর যোগফল 291, 10টা সংখ্যা তাই 10 দিয়ে ভাগ, তাহলে 29.1। এটা হলো সঠিক যৌগিক গড়। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই ফলো করবে এবং লাইক করবে।
তাছাড়া কী ধরনের ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।